আসসালামু আলাইকুম। মনে একটা প্রশ্ন আসলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার নায়ক হতে যাচ্ছে? আসুন একটু পর্যালোচনা করি ওনার শাসন আমলের কথা। উনি যখন প্রথমে ক্ষমতা গ্রহণ করেছিলেন অনেক বছর আগে, তখন উনি বলেছিলেন যে নেভার ফার্স্ট, প্রতিবেশী প্রথম। কিন্তু কি হলো এখন, দেখা যাচ্ছে নেভার, প্রতিবেশীদেরকে উনি সবচেয়ে বেশি ঘৃণা করছে এবং একটি দেশের সাথে ওনার সম্পর্ক বর্তমানে নাই। আমি একে একে নাম বলি। চীনের সাথে কোনো সম্পর্ক নাই, শত্রুতা সম্পর্ক। পাকিস্তানের সাথে শত্রুতা সম্পর্ক। শ্রীলঙ্কার সাথে শত্রুতা সম্পর্ক। নেপালের সাথে শত্রুতা সম্পর্ক। মালদ্বীপের সাথে শত্রুতা সম্পর্ক। ভুটানের সাথে শত্রুতা সম্পর্ক। বাংলাদেশ একটা বন্ধু রাষ্ট্র ছিল শেষমেশ, সেটাকেও শত্রু বানিয়ে ফেলেছে, তিক্ত বিরক্ত করে ফেলেছে বাংলাদেশকে শত্রু রাষ্ট্র বানিয়ে ফেলেছে। আর একটা শেষ বন্ধু দেশ ছিল, সেটাকে শত্রু বানিয়েছে। ভারতের এক সাংবাদিক, ইউটিউবার মিস্টার বোরা, দীনেশ কুমার বোরা, উনিও বলেছে একই কথা, যে বাংলাদেশকে এখন যেভাবে করছে ভারত, অনেকটা পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের দিকে সেরকম সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট হঠাৎ করে বন্ধ করে দিল ভারত। আজকে যেটা জানতে পারলাম, তদ বিনিময়ে বাংলাদেশ 90% বাংলাদেশের অর্থাৎ সুতা আমদানি করতো ভারত থেকে, 90%, সেটা বন্ধ করে দিয়েছে এখন বাংলাদেশ। ভারত থেকে এখন সুতা আমদানি করবে না বাংলাদেশ। বাংলাদেশ সুতা আমদানি করবে না। সুতা শুধু ভারত একা এক্সপোর্ট করে না, বিশ্বের বিভিন্ন দেশে সুতা এক্সপোর্ট করে, সেখান থেকে নিবে। বাংলাদেশ এমনি বন্ধ করে নেয়, বাংলাদেশ ইম্পোর্টের, বাংলাদেশ সুতা পাওয়ার জায়গাটা পেয়ে গেছে, যার কারণে বাংলাদেশ এখন লাগছে না ভারতকে। ভারতের প্রতিনিয়ত যে অ্যাটিচিউড বাংলাদেশের প্রতি, স্বভাব বাংলাদেশের প্রতি, আচরণ বাংলাদেশের প্রতি, সেটার প্রতি উত্তর এখন দিচ্ছে বরাবর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমি সাধুবাদ জানাই। এখন ভারতের যেই 90% বাংলাদেশে যে সুতা লাগে, সেটা ভারত থেকে ইম্পোর্ট করতে। ভারত কী করবে এই 90% সুতা? নরেন্দ্র মোদী নিজে কাঁধে নিয়ে বেড়াবে এই 90% সুতা। কী করবে এই উদ্বৃত্ত এই সুতা? একে তো পয়সা আর পাবে না তারা, আর এই সুতা তারা কি করবে? তাদের সুতা শিল্পে একটা বড় ধস নেমে যাবে, অর্থনীতির উপর বিরূপ একটা প্রভাব পড়বে। ট্রান্সশিপমেন্ট স্টপ করে দেওয়াতে বাংলাদেশকে ভারতের প্রায় 30% মতো তাদের যে পুরো ব্যবসার মধ্যে ধস নেমেছে, এবং লেবার শ্রমিকরা তাদের কাজ হারাচ্ছে, এবং পরিবহন শ্রমিকরাও তাদের কাজ হারাচ্ছে। এগুলো ভারতের জন্য লস। বাংলাদেশের জন্য লস আছে একটু, সেটা আমি বলবো যে বাংলাদেশের জন্য যেটা লস, সেটা এখন বাংলাদেশ সরাসরি ডিসিশন নিয়েছে, বাংলাদেশের বিমানবন্দর থেকে সরাসরি কার্গোতে এক্সপোর্ট করবে। খরচ একটু বেশি যাবে বাংলাদেশে, কিন্তু ভারতের লসটা সবচেয়ে বেশি। মমতা ব্যানার্জি একটা সাক্ষাৎকারে বলেছেন, মোদীকে আহ্বান করেছেন, আপনি গোপনে হলেও ডক্টর ইউনূস সাহেবের সাথে বসে মিটিং করে গোপনে হলেও ফয়সলা করে নেন, একটা সিদ্ধান্ত নিয়ে ফয়সলা করে নেন, এটাতে ভারতের মঙ্গল, আপনার মঙ্গল। সত্যি বলেছে মমতা ব্যানার্জি এই কথাগুলো। ভারতকে বরাবর ব্যাক গিয়ারে চালিয়ে নিয়ে যাচ্ছে এই চাওয়ালা নরেন্দ্র মোদী। ভারতকে বিভিন্নভাবে ধ্বংস করার পায়তারায় চলে এসে ভারত আস্তে আস্তে অর্থনৈতিকভাবে কমজোরি হতে যাচ্ছে। একটা দেশের পতনের লক্ষণ প্রথম অর্থনীতি দিয়ে শুরু হয়। মাছের পচনটা যেমন কান দিয়ে শুরু হয়ে যায়, মাছের কান এবং মুখ দিয়ে শুরু হয়ে যায়, ভারতের ধ্বংসটা ভারতের অর্থনীতি দিয়ে শুরু হচ্ছে। সর্বকালের শ্রেষ্ঠ দরপতন ভারতীয় রুপির ডলারের এগেস্টে, যেটা নরেন্দ্র মোদীর কারণে হয়েছে বলে সবাই বিশ্বাস করছে। কোনো একটা প্রতিবেশী দেশের সাথে সম্পর্কটা ভালো নেই, কোনো একটা, সবগুলোকে শত্রু বানিয়ে ফেলেছে। ভারত প্রতিনিয়ত ছিল পাকিস্তান এবং দুই সীমান্তে, পাকিস্তান এবং চীন দ্বারা ভারত
চাপে ছিল। এখন ভারত যুদ্ধে এই দুইটা ফ্রন্ট ভারতের যুদ্ধের ফ্রন্ট ছিল। বাংলাদেশের ফ্রন্টটা ছিল বন্ধুত্বের ফ্রন্ট, এই ফ্রন্টটা এখন যুদ্ধের ফ্রন্টে নিয়ে গেছে ভারত। বাংলাদেশকে এখন যুদ্ধের ফ্রন্টে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের বর্ডারটা এখন যুদ্ধের ফ্রন্টে নিয়ে গেছে ভারত। কয়টা দেশের সাথে ভারতের 7টা প্রতিবেশীর সাথে কারোর সাথে ভারতের সম্পর্ক ভালো নেই, দুশ্মনী আছে। ভারত কয়টা দেশের সাথে যুদ্ধ করবে? চীন অনেক বেশি শক্তিশালী দেশ, পারমাণবিক শক্তিশালী দেশ, অনেক বেশি পারমাণবিক বোমা চীনের কাছে। তত পাকিস্তানের কাছেও ভারত থেকে নিউক্লিয়ার ওয়ারহেড অনেক বেশি পরিমাণে আছে, মিসাইল টেকনোলজির অনেক বেশি এগিয়ে আছে, এবং যুদ্ধ বিমানের দিকে পাকিস্তান অনেক বেশি এগিয়ে আছে। পাকিস্তান অর্থনীতি খারাপ হলে কী হবে, কিন্তু তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা বরাবর একটা পর্যায়ে উন্নীত নিয়েছে। আকাশ প্রতিরক্ষাতে তারা এখন ধরতে গেলে ভারতকে ফেলে চলে গেছে, আর চীনের কথা বাদই দিলাম। বাংলাদেশও এখন ফায়ার ইন্ডেক্স ইয়েতে বাংলাদেশও এখন অনেক এগিয়ে গেছে। অস্ত্র কিনছে ডক্টর ইউনূস সাহেব, যেটা শেখ হাসিনা কিনতে দেয় না ভারতের প্রেসক্রিপশনে, বাংলাদেশকে কমজোরি করে রাখার জন্য। বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে ভারত, ভালো কথা। তোমাকে যুদ্ধ করতে হলে এই 3টি দেশের সাথে একসাথে যুদ্ধ করতে হবে, এবং বাংলাদেশকে তোমরা নষ্ট করতে পারবে ঠিকই, কিন্তু তোমাদের বর্তমান যে ভারতের মানচিত্র আছে এই মানচিত্র থাকবে না। 7 সিস্টার আলাদা হয়ে যাবে, শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন হয়ে যাবে, 7 সিস্টার আলাদা হয়ে স্বাধীন হয়ে যাবে। এদিকে তোমার পশ্চিমবাংলাও খুব একটা তোমাদের সাথে থাকতে ইচ্ছুক নয়। শিখদের স্টেট পাঞ্জাবও খালিস্তান আন্দোলন জোরদার হচ্ছে, তারাও স্বাধীনতা দিকে এগিয়ে যাবে। গুজরাটও সমস্যা আছে, আবার সাউথের দিকেও সমস্যা আছে। তারা ভারতের কেন্দ্রীয় সরকার খুব একটা পাত্তা দেয় না, তাদের অর্থনীতি অনেক শক্ত। তারা হুমকি টুমকি দিয়েছে, এভাবে চলে তারা অন্য চিন্তা করবে। অন্য চিন্তা মানে বোঝা যাচ্ছে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার। আর সারা ভারতে বিচ্ছিন্নবাদী একটা আন্দোলন, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, 7 সিস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নবাদী আন্দোলন চলছে। তো নরেন্দ্র মোদী, আমরা যেটা বুঝছি নরেন্দ্র মোদী হয়তো নায়ক হবে, আসলে তো একটা ভালো নায়ক হতে পারে না, একটা খলনায়ক হবে। কিসের খলনায়ক? ভারত বিভক্তির, ভারতকে যে বিভক্তি করেছে সেটার একটা খলনায়ক নরেন্দ্র মোদী হতে যাচ্ছে আশা করি। আর নরেন্দ্র মোদীকে আমি ভারতবাসীকে আহ্বান জানাই, আপনারা নরেন্দ্র মোদীকে তাড়াতাড়ি গদি থেকে হাঁটান, আর নাহলে ভারতের অর্থনীতি আরও খারাপ হবে। অর্থনীতি খারাপ হওয়া মানে একটা দেশ কমজোরি হয়ে যাবে, সে সামরিকভাবে হোক যেভাবে হোক সে কমজোরি হয়ে যাবে, তার ইউনিয়নগুলো, তার স্টেটগুলো ধরে রাখতে পারবে না, তো বিচ্ছিন্নতার দিকে চলে যাবে, এবং সবাই একসাথে মিলে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। আশা করি আমরা নরেন্দ্র মোদী হবে ভারতের প্রথম নায়ক, এই খলনায়ক, ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার। ধন্যবাদ।